কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে আপনারা প্রতি বছর সর্বনিম্ন 4,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা পাবেন। কিন্তু এই প্রকল্পে আবেদন আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন না, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে তার সঙ্গে সঠিক ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট জমা করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। বর্তমানে হোম স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবার অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা এগ্রিকালচার অফিস থেকে পেয়ে যাবেন। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং এর সঙ্গে সঠিক ডকুমেন্ট অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের একেবারে ডান দিকে একটি স্ট্যাম্প সাইজের ফটো আপনারা এখানে অ্যাটাচ করবেন। এরপরে প্রথমে রয়েছে নাম বড় হাতের ইংরেজিতে, আপনার নাম বড় হাতের ইংরেজিতে আপনি এখানে লিখে দেবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন। এরপর রয়েছে নাম পর্চা অনুযায়ী বাংলায়, অর্থাৎ পর্চায় আপনাদের যে নামটা রয়েছে সেটা দেখে দেখে বাংলায় এখানে লিখে দেবেন। এরপর রয়েছে বাসস্থানের ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন তার ঠিকানা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। প্রথমে রয়েছে গ্রাম, এখানে গ্রামের নাম লিখবেন। এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এরপরে পোস্ট অফিসের নাম লিখবেন। এরপরে ব্লকের নাম লিখবেন। এরপরে থানার নাম লিখবেন। এরপর জেলার নাম লিখবেন। এরপরে এই ঘরে পিনকোড নাম্বারটা আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে পিতা অর স্বামী, এই জায়গায় পিতা অথবা স্বামীর নাম আপনারা লিখবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, এই ঘরে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন, তবে জন্ম তারিখটা আপনারা ইংরেজিতে লিখবেন। এরপর রয়েছে বয়স, 1/1/2025 পর্যন্ত আপনার বয়স কত হয়েছে সেই বয়সটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর রয়েছে লিঙ্গ, এখন কিন্তু আপনাদেরকে লিঙ্গটা সিলেক্ট করতে হবে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষের পাশের ঘরটাকে আপনি সিলেক্ট করবেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলার পাশের ঘরটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে শ্রেণী, আপনার কি জাতি রয়েছে সেই জাতিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সাধারণ হলে সাধারণ, তপশিল জাতি হলে তপশিল জাতি, তপশিল উপজাতি হলে তপশিল উপজাতিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কৃষকের ধরন, কৃষকের ধরন এখানে 3টে দেওয়া রয়েছে। আপনি যদি মালিক হন তাহলে মালিক সিলেক্ট করবেন, যদি বর্গাদার হন তাহলে বর্গাদার সিলেক্ট করবেন, যদি আপনি পাট্টাদার হন তাহলে পাট্টাদারটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় একটি সঠিক বৈধ মোবাইল নাম্বার আপনারা লিখে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি বর্তমানে ইউজ করছেন। যদি আপনি বিকল্প অর্থাৎ আলাদা কোনো নম্বর দিতে চান সেটা অবশ্যই এখানে কিন্তু আপনারা লিখে দিতে পারেন। তবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখে দেওয়ার চেষ্টা করবেন, সেটা সব থেকেই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এরপর হচ্ছে আধার নাম্বার আবশ্যিক, অর্থাৎ আধার কার্ড কিন্তু আপনাদেরকে থাকতে হবে, এই জায়গায় আধার নাম্বারটা আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার আবশ্যিক, ভোটার কার্ড কিন্তু আপনাদেরকে থাকতে হবে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবার জন্য, এই জায়গায় ভোটার নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপর রয়েছে কৃষি জমির তথ্য, অর্থাৎ এখন আপনার যে জমি রয়েছে সেই জমির তথ্য কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ক্রমিক নাম্বার, এই ক্রমিক নাম্বার কিন্তু নির্ভর করে আপনার কতগুলো জায়গা রয়েছে। যদি আপনার একটা জায়গা থাকে, একটা জায়গার বিবরণ ফিল আপ করতে চান তাহলে ফার্স্টে কিন্তু এখানে ক্রমিক নম্বরের জায়গায় 1 দেবেন, তারপরে এই ডিটেলসটা ফিল আপ করবেন। যদি আপনার দুটো জায়গা থাকে তাহলে পরের ঘরে 2 দেবেন এবং তার ডিটেলস ফিল আপ করবেন, এইভাবে পরপর করে ফিল আপ করবেন। এরপর রয়েছে জেলা, এই জায়গায় জেলার নামটা আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে ব্লক, এখানে ব্লকের নাম লিখবেন। এরপর হচ্ছে মৌজা, এখানে মৌজার নামটা আপনারা লিখবেন। এরপর হচ্ছে জেল নাম্বার, এই জায়গায় জায়গার জেল নাম্বারটা লিখে দেবেন। এরপর হচ্ছে খতিয়ান নাম্বার, জায়গার খতিয়ান নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ একরে, অর্থাৎ আপনার চাষযোগ্য জমির পরিমাণ যেটা রয়েছে, যে খতিয়ান নাম্বারটা আপনি এখানে লিখে দিলেন সেই জায়গাটা কত পরিমাণ রয়েছে সেটা একরে আপনারা কনভার্ট করে তার পরিমাণটা এখানে লিখে দেবেন। যদি আপনাদের একের বেশি অধিক জায়গা থাকে তাহলে পরপর করে এই ডিটেলসগুলো আপনারা ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে ব্যাংকের তথ্য, এই ডিটেলসটা আপনারা কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন, কারণ এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনারা ফিল আপ করবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে, তাই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলো আপনারা কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন। প্রথমে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ ব্যাংকে আপনার যে নাম রয়েছে সেই নামটা এখানে আপনি লিখে দেবেন। এটা আপনি বাংলায় লিখতে পারেন অথবা ইংরেজিতে লিখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা লিখে দেবেন, তবে অ্যাকাউন্ট নম্বরটা আপনারা ইংলিশে লিখবেন। এরপর হচ্ছে আইএফসি কোড, আইএফসি কোডটাও আপনারা ইংলিশে লিখবেন। এরপর হচ্ছে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নামটা লিখে দেবেন।
এরপর হচ্ছে ব্রাঞ্চের নাম, আপনার যে ব্যাংকটি রয়েছে তার ব্রাঞ্চ নেম কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্টের ধরন, যে অ্যাকাউন্টটা আপনি দিচ্ছেন সেটা সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব সর্বদা আপনারা সেভিংস অ্যাকাউন্ট কিন্তু ইউজ করবেন, কারেন্ট অ্যাকাউন্ট আপনারা ইউজ করবেন না। কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও পেতে পারেন। এরপর হচ্ছে ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংকের যে কোনো একটা নথি কিন্তু আপনাদেরকে দিতে হবে। যদি আপনাদের পাসবই থাকে তাহলে পাসবইয়ের জেরক্স কপি দেবেন, যদি আপনাদের চেক থাকে তাহলে একটা ক্যান্সেল চেক কিন্তু আপনাদেরকে দিতে হবে। যদি পাসবই আপনারা দিতে চান তাহলে পাসবইয়ের উপরে টিক আপ করবেন, যদি আপনারা ক্যান্সেল চেক দিতে চান অর্থাৎ বাতিল চেক দিতে চান তাহলে বাতিল চেক এটাকে আপনারা টিক আপ করবেন। এরপর হচ্ছে নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য, এখানে কিন্তু নমিনির ডিটেলস ফিল আপ করতে হবে। অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করছেন তিনি যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে যে নমিনি থাকবে তাকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে বীমা 2 লক্ষ টাকা রয়েছে সেই 2 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে। নমিনি আপনি যাকে রাখতে চাইছেন নমিনির ঘরে তার নামটা লিখে দেবেন। এরপর হচ্ছে আবেদনকারীর সাথে সম্পর্ক, আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে নমিনি পিতা অথবা স্বামীর নাম, এই জায়গায় নমিনির পিতা অথবা স্বামীর নামটা আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, নমিনির যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে বয়স, বর্তমানে নমিনির বয়স কত সেটা এখানে লিখে দেবেন। যদি নমিনি নাবালক হয় তাহলে নাবালকের ক্ষেত্রে কিন্তু অভিভাবকের নাম দিতে হবে, এই জায়গায় অভিভাবকের নামটা আপনারা লিখে দেবেন। নমিনির বয়স 18 বছরের নিচে হলে তবেই কিন্তু নাবালক, এটা আপনারা সকলেই জানেন। এরপরে রয়েছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। এখন যে কৃষি জমির ডিটেলসটা আপনি ফিল আপ করেছেন, এই কৃষি জমিটা আপনি কোথা থেকে পেয়েছেন সেই ডিটেলস কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আমি যার থেকে আপনি এই কৃষি জমিটা পেয়েছেন তার নামটা এখানে লিখে দেবেন। যদি আপনি জায়গাটা কারুর থেকে কিনে থাকেন তাহলে তার নাম এখানে লিখে দেবেন। যদি জায়গাটা আপনি আপনার বাবার কাছ থেকে পেয়ে থাকেন তাহলে বাবার নামটা এখানে লিখে দেবেন। যদি আপনি জায়গাটা উত্তরাধিকার হিসেবে পেয়ে থাকেন তাহলে উত্তরাধিকার সিলেক্ট করবেন। যদি আপনি কিনে থাকেন তাহলে ক্রয় সিলেক্ট করবেন। যদি আপনি উপহার হিসেবে পেয়ে থাকেন তাহলে উপহার সিলেক্ট করবেন। যদি দান হিসেবে পেয়ে থাকেন তাহলে দানটাকে সিলেক্ট করে নেবেন। যদি অন্যান্য কোনো কারণ হয়ে থাকে তাহলে অন্যান্য কারণটা এখানে আপনারা লিখে দেবেন। এরপর রয়েছে তার বিবরণ যদি থাকে, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনি এই জায়গাটা কিনেছেন তার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে তার কৃষক বন্ধু আইডি নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। তার ভোটার কার্ডের নাম্বার এখানে এন্টার করবেন। তার আধার কার্ডের নাম্বার আপনি এখানে এন্টার করে দেবেন। এই জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাটা আপনি যার কাছ থেকে পেয়েছেন সেটা যে কোনো কারণে হতে পারে, উত্তরাধিকার হতে পারে, ক্রয় হতে পারে, উপহার হতে পারে, দান হতে পারে। সেই ব্যক্তি যদি মারা গিয়ে থাকে তাহলে তার কিন্তু ওয়ারিশান সার্টিফিকেট লাগবে এবং তার যদি ডেথ সার্টিফিকেট থেকে থাকে ডেথ সার্টিফিকেট লাগবে। আর যদি সেই ব্যক্তি বেঁচে থাকে তাহলে কেবলমাত্র তার ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্টার করে দেবেন এবং ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এরপরে নিচে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, এই জায়গায় আবেদনকারীর স্বাক্ষর, যিনি আবেদন করছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য তিনি এই জায়গায় সিগনেচার করবেন। যদি তিনি সই না জানেন তাহলে এই জায়গায় টিপ ছাপ দেবেন। এরপরে বাম পাশের দিকে রয়েছে তারিখ, যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন সেই দিনের তারিখটা আপনি এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে প্রাপ্তি স্বীকার, এই প্রাপ্তি স্বীকারের অংশটুকু আপনি কোনো রকমভাবে ফিল আপ করবেন না। যখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি অফিসে জমা করবেন, যে আধিকারিক আপনার থেকে এই ফর্মটা জমা নেবে তিনি কিন্তু এই ডিটেলসটা ফিল আপ করে এই প্রাপ্তি স্বীকার অংশটুকু কিন্তু কেটে আপনার হাতে দেবে। এই অংশটুকু আপনি অবশ্যই গুছিয়ে রাখবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাকে একটা স্বঘোষণাপত্র দিতে হবে, যেটা হচ্ছে এনএক্সআর A1। এই ঘোষণাপত্রটাও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে আমির জায়গায় আপনি আপনার নামটা লিখে দেবেন। এরপরে পিতা অথবা স্বামীর নামটা লিখে দেবেন, গ্রামের নাম লিখবেন, এই জায়গায় গ্রাম পঞ্চায়েতের নাম, যদি পৌর এলাকা হয়ে থাকে তাহলে পৌর এলাকার নাম লিখবেন। এরপরে ব্লকের নাম লিখবেন, এরপরে থানার নাম লিখবেন। এরপরে বলা হচ্ছে এই জায়গাটা যদি আপনার নিজস্ব হয় তাহলে আপনি এখান থেকে মালিকটাকে সিলেক্ট করবেন। যদি নথিভুক্ত রায়তির ওয়ারিশান হন তাহলে এটা সিলেক্ট করবেন। যদি নথিভুক্ত বর্গাধার অর্থাৎ ভাগচাষী হয়ে থাকেন তাহলে এটাকে সিলেক্ট করবেন ওয়ারিশান হিসেবে। তারপরে এই জায়গাটায় আপনার জায়গার পরিমাণটা যতটা রয়েছে, যতটা পরিমাণ জায়গা আপনি চাষ করছেন সেটা একরে কনভার্ট করে তার যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে নিচে জায়গার বিবরণটা আবার পুনরায় আপনারা একইভাবে ফিল আপ করবেন। উপরে যেভাবে ফিল আপ করেছেন সেম একইভাবে এখানে ফিল আপ করে দেবেন। এখানে কেবলমাত্র আপনাদেরকে নতুন করে দাগ নাম্বারটা দিতে হবে, বাদ বাকি সমস্ত অপশান কিন্তু একই রয়েছে। এরপরে বলা হচ্ছে আমি পূর্বে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হইনি। যেহেতু আপনি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হননি, নতুনের জন্য আবেদন করছেন, তাহলে এখান থেকে হয়নি এই অপশানটার উপরে টিক আপ করবেন। এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী
কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। এরপরে নিচে যে সমস্ত ডকুমেন্টগুলোর নাম উল্লেখ করা রয়েছে, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে ডকুমেন্টটা আপনার কাছে আছে সেটা সিলেক্ট করে নেবেন। প্রথমে রয়েছে পর্চায় নথিভুক্ত ব্যক্তির নাম। যদি আপনাদের কাছে পর্চা থেকে থাকে তাহলে পর্চায় কি নাম রয়েছে এবং রায়তির সাথে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা এখানে লিখে দেবেন। যদি আপনাদের বর্গা রেকর্ড নথিভুক্ত ব্যক্তির নাম থাকে তাহলে সেটা এখানে লিখবেন এবং খতিয়ান নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি আপনাদের কাছে জায়গার দলিল থেকে থাকে তাহলে দলিলের নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি মিউটেশন সার্টিফিকেট থাকে তাহলে মিউটেশন সার্টিফিকেটটা সিলেক্ট করবেন। কৃষি জমির যদি পাট্টা থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে যে ডকুমেন্টগুলোর নাম দেওয়া রয়েছে এর মধ্যে যেটা আপনার কাছে আছে সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টের জেরক্স কপি অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাকে জমা করতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে শর্ত সাপেক্ষ এরকম একটা ঘোষণাপত্র কিন্তু আপনাদেরকে দিতে হবে, যেখানে বলা হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের উল্লেখিত তথ্য সমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো সময় কোনো তথ্যের অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়ে নিজের থেকে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকব। যদি সেই অর্থ ফেরত দিতে না পারি সেক্ষেত্রে বেঙ্গল পিডিআর আইন 1913 অনুযায়ী অথবা বিবেচনা মত যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এই শর্ত সাপেক্ষ ঘোষণাপত্র কিন্তু আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে। এই ঘোষণাপত্র এই কারণে জমা দিতে হচ্ছে, যদি আপনি কোনো ডুপ্লিকেট ডিটেলস ফিল আপ করেন তাহলে কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন এই ঘোষণাপত্রের স্থানের জায়গায় আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন, যে ডেটে আপনি আবেদন করছেন তারিখটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে আবেদনকারী স্বাক্ষর, যিনি আবেদন করছেন এই আবেদনকারী স্বাক্ষরের উপরে আপনি এখানে স্বাক্ষর করবেন। এরপর হচ্ছে চালু মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার চালু মোবাইল নাম্বারটা আপনি লিখে দেবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সংযোজনী ক যে ফর্মটা রয়েছে এই ফর্মটি কিন্তু অবশ্যই আপনারা জমা করবেন। আপনার আধার তথ্য, আধার নিবন্ধকৃত মোবাইল নাম্বার যেটা রয়েছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এবং আধার সম্পর্কিত তথ্য ব্যবহার করবার জন্য আপনি সরকারকে যে অনুমতি প্রদান করছেন তার জন্য এই ফর্মটা কিন্তু আপনারা অবশ্যই জমা করবেন। এই ফর্মটা ফিল আপ করবার জন্য আমির পরে আপনি আপনার নামটা লিখে দেবেন। এরপরে অভিভাবকের নামটা এখানে লিখে দেবেন এবং আপনি যে অভিভাবকের নামটা লিখলেন অর্থাৎ আপনার বাবা কিংবা মা, তার পুত্র নাকি কন্যা নাকি স্ত্রী, অর্থাৎ অভিভাবকের আপনি কে হন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে আপনি আপনার গ্রাম অথবা মৌজার নামটা লিখে দেবেন। এরপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এরপরে এখানে ব্লকের নাম লিখবেন। এরপরে এই জায়গায় জেলার নাম লিখবেন। এরপরে এই অ্যাপ্লিকেশন ফর্মের নিচের দিকে দেখুন আধার নম্বর লিখবার জন্য একটা ঘর দেওয়া রয়েছে, এই ঘরে আপনার আধার নম্বরটাকে সঠিকভাবে লিখে দেবেন। এরপরে দেখুন এর নিচে রয়েছে আধার নিবন্ধকৃত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপরে ডান দিকে আবেদনকারী স্বাক্ষর বলে যে অপশানটি রয়েছে এর ওপরে কিন্তু আপনারা সিগনেচার করবেন। এই পর্যন্ত আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করবার জন্য আবেদন ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন এই আবেদন ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট জমা করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কিন্তু দুয়ারে সরকারের শিবিরে জমা করতে পারেন অথবা আপনাদের যে এগ্রিকালচার অফিস রয়েছে সেই এগ্রিকালচার অফিসে আপনারা জমা করবেন। এখন এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্ট আপনাদেরকে জমা করতে হবে, ভোটার কার্ড অবশ্যই আপনাদেরকে দিতে হবে, এর জেরক্স কপি আপনারা দেবেন, আধার কার্ডের জেরক্স কপি দেবেন, যে ব্যাংকের ডিটেলস আপনারা ফিল আপ করেছেন সেই ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি দেবেন অথবা একটা ক্যান্সেল চেক আপনারা দিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল ফোন নাম্বার, চাষযোগ্য জমির নথি অর্থাৎ চাষযোগ্য জমির অর্থাৎ আপনার যে জায়গা রয়েছে সেই জায়গার যে কাগজ আপনার কাছে রয়েছে তার জেরক্স কপি দেবেন এবং নিজের নামে জমি না থাকলে স্বঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথি আপনাদেরকে দিতে হবে। পঞ্চায়েতের প্রধানের দেওয়া ওয়ারিশান সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে। ওয়ারিশান সার্টিফিকেট কোন ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে সেটা কিন্তু একটু আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই ডকুমেন্টগুলোর জেরক্স কপি এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাদের কাছাকাছি যদি দুয়ারে সরকারের শিবির হয়ে থাকে তাহলে দুয়ারে সরকার শিবিরে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবেন অথবা আপনাদের যে এগ্রিকালচার অফিস রয়েছে সেই কৃষি দপ্তরে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন কমপ্লিট হলে পরবর্তীতে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি পেয়ে যাবেন। আশা করছি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট জমা করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা দিতে পেরেছি। এরপরেও আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং সেই সঙ্গে সঙ্গে একটি ছোট্ট আপডেট আপনাদের সকলকে জানিয়ে রাখি।
অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে খুব অল্প খরচে করে থাকি। কোনো কাজ যদি আপনাদের আমার থেকে করানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।